সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মনোভুবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সবাই বিভিন্ন রকমভাবে মানসিক চাপে আছি, কেউ পারিবারিকভাবে, কেউ সামাজিকভাবে, অথবা কেউ অর্থনৈতিকভাবে। কিভাবে এই অতিরিক্ত মানসিক চাপ কমানো যায় এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আমাদের সাথে আছেন অত্যন্ত স্বনামধন্য অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মিরপুর। দর্শক, আপনারা চাইলে আপনাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আজকে যে বিষয়টা আমি নির্ধারণ করেছি, প্রথমেই আমি মেনশন করলাম যে যেহেতু করোনার একটি প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়েছে এবং অনেক সময় ধরে চলছে, এবং আমরা এখনও জানি না যে কখন শেষ হবে এই আমাদের প্রাদুর্ভাবটি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইড এফেক্টগুলো কিন্তু অলরেডি স্যার দেখা যাচ্ছে। প্রথমে আমরা আসলে ছিলাম একটি শুরুর দিকে স্টেজে, এখন মাঝামাঝি একটি স্টেজে এসেছি যে মানসিক চাপের বিষয়টি এখন অনেকেরই দেখা যাচ্ছে। স্যার, যদি একটু আগে আমরা জেনে নিই যে আসলে কখন আমরা একটা সিচুয়েশনকে মানসিক চাপের আয়তায় ফেলবো, যে তাকে মানসিক চাপ বলবো বা স্ট্রেস বলবো। স্ট্রেস, ধন্যবাদ। আসলে স্ট্রেস হলো যে আমাদের যে নর্মাল যে কোনো কাজ করার সময় আমাদের একটা কিছুটা যে স্বাভাবিক একটা চাপ পড়ে, সেটাকে আমরা স্ট্রেস বলবো না। আমরা সেটাই স্ট্রেস, কিন্তু স্ট্রেস ডিসঅর্ডার কিন্তু আরেকটা জিনিস। যে স্ট্রেসটা, যে চাপটাকে কোনো পার্সন কোপ করতে পারবে না, অথবা ওই স্ট্রেসের জন্য তার ডিস্ট্রেস হবে, অথবা তার মানে যে স্বাভাবিক জীবনযাপন, পারিবারিক, সামাজিক, অন্যান্য দিকে যদি ব্যাহত হয়, তখন আমরা এটাকে স্ট্রেস ডিসঅর্ডার বলি। স্ট্রেস ডিসঅর্ডার মানে এই স্ট্রেসের জন্য কিন্তু তার মানসিক সমস্যা দেখা দিচ্ছে, মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমাদের আমরা কাউন্ট করতে হবে, বা এটাকে অ্যাটেনশনে আনতে হবে। কিন্তু স্বাভাবিক যে মানসিক চাপ, এটা জীবনে থাকবে, এবং যদি কোপ করতে পারে তাহলে এটাকে আমরা এই বিষয়টাকে মেনে নিতে হবে যে একটি স্বাভাবিক মানসিক চাপ সবসময় থাকবে, কিন্তু সেটা অতিরিক্ত হয়ে গেলে আমরা তখন স্ট্রেস ডিসঅর্ডারটা বলবো। সেটাই হলো আমাদের ডিসঅর্ডার। স্যার, যেহেতু অলরেডি আমরা একটা সিচুয়েশনকে মেনশন করেছি, বাট এটা ছাড়াও, এই করোনার প্রাদুর্ভাব ছাড়াও আমার স্ট্রেসের জন্য মূলত কোন কোন বিষয়গুলো আসলে মূলত কাজ করে, যার কারণে আমরা তখন ডিসঅর্ডার হিসেবে ধরবো এটিকে? ধন্যবাদ। আসলে স্ট্রেস আর স্ট্রেস ডিসঅর্ডারটা তো এক না। স্ট্রেস তো জীবনে থাকবে, এবং স্ট্রেসের সাথে স্বাভাবিক মানুষ কোপ করতে পারবে। আর স্ট্রেস ডিসঅর্ডার সেটাতে সে কোপ করতে পারবে না, তার স্বাভাবিক, সামাজিক, পারিবারিক, তারপরে একাডেমিক, এইসব যে প্রতিটা জায়গায় তার হ্যাম্পার হবে। এবং এটা অনেক নির্ভর করবে, যে অনেক কিছুর উপর নির্ভর করবে। যেমন তার ব্যক্তিত্ব, এটা জেনেটিক বলি আমরা, যে তার ব্যক্তিত্ব যদি অ্যাংজাইটি প্রণ হয়, অথবা টাইপ এ পার্সোনালিটি বলি আমরা, সব কিছুতে খুব সিরিয়াস, খুব অ্যাম্বিশাস, খুব সিরিয়াস, এদের কিন্তু মানসিক চাপটা স্বাভাবিক মানুষের চেয়ে বেশি থাকে, এবং এরাই পরবর্তীতে দেখা যায় যে স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়। মানে যারা মানসিক চাপটাকে ম্যানেজ করতে পারে না, অথবা তারা অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ফেলে আননেসেসারিলি, অথবা প্রয়োজনের তাগিদে, এটা একটা লিমিট করতে হবে যে আমি কতটুকু স্ট্রেস আমি নিতে পারবো। স্যার, একটি ফোন আছে, স্যার ফোনটি নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম জি। আমার প্রশ্ন, আমার নাম জি। প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত বাসায় সময়ের জন্য এখন মানুষ ভালো দর্শক, আপনি আমাদেরকে আবার একটু প্রশ্নটি করুন দর্শক। কিছু নিয়ে কথা বলছি। আচ্ছা, লাইনটি কেটে গেছে, আমরা আবারও চেষ্টা করব। তার মেইন কমপ্লেনটা ছিল যে তার শুয়ে বসে থাকলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের টেনশন সে করেন আর কি, যখন রিল্যাক্স অবস্থায় থাকে তখন সে বিভিন্ন বিষয় নিয়ে টেনশন করে। এই বিষয়টিতে আসলে কি করা সম্ভব?
ধন্যবাদ। আসলে আমরা যদি একজন রিল্যাক্সড অবস্থাতে তার মানে অত চাপ না থাকা অবস্থাতেও তার যদি সে অতিরিক্ত চিন্তা মাথায় আসে বা অতিরিক্ত টেনশন আসে এবং এটা তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, নিঃসন্দেহে এটি একটি মানসিক রোগ। এটা হইতে পারে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, হইতে পারে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, হইতে পারে স্ট্রেস ডিসঅর্ডার। এটা কোনো স্বাভাবিক জিনিস হইতে পারে না যে একজন মানুষের চাপ নাই বা চাপ কম, সেখানেও সে চাপ অনুভব করতেছে। এটাকে অবশ্যই ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। ওকে, ধন্যবাদ স্যার। স্যার, আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম যে স্ট্রেস এবং স্ট্রেস ডিসঅর্ডার সেম না, সাধারণত স্যার কিছু লক্ষণ থাকে প্রত্যেকটা বিষয়েরই। কারণগুলো সম্পর্কে আমরা জানলাম যে আসলে অনেক বেশি চাপ যদি সে নিজে থেকেই নেয় বা আননেসেসারি চাপ নেয় বা আননেসেসারি চাপের মধ্যে দিয়ে যায়, তখন আমরা ডিসঅর্ডার বলবো নর্মাল লিমিট থেকে। বাট লক্ষণ উপসর্গগুলো সাধারণত কী নিয়ে আসে যখন আপনাদের কাছে রোগী আসে বা আমরা যখন পারিবারিক কেউ যদি বুঝি যে না সে এইভাবে আছে, কী ধরনের লক্ষণ উপসর্গগুলো স্যার আমরা দেখবো? ধন্যবাদ। আমাদের স্ট্রেস ডিসঅর্ডার দুই প্রকার, একটা হলো একুট স্ট্রেস ডিসঅর্ডার, একটা হলো ক্রনিক স্ট্রেস ডিসঅর্ডার। একুট স্ট্রেস ডিসঅর্ডারে দেখা যায় যে অতিরিক্ত টেনশন হয়, বুক ধড়ফড় করে, অতিরিক্ত ঘাম হয়, তারপরে আমাদের শরীরের মাসলগুলো যেগুলো সেগুলো টাইট হয়ে যায়, শ্বাসকষ্টের বা সাফোকেশন হয় এবং এটা পেশেন্ট নিজেই বুঝতে পারে যে তার এই অসুবিধাগুলো হচ্ছে এবং অনিদ্রা হয়। এটা একুট আমরা কেন বলি, যে হঠাৎ করে যদি এটা হয়, হঠাৎ করে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল, কেউ মারা গেল, অথবা সে চাকরি হারাইলো, অর্থনৈতিকভাবে দৈন্যদশায় পড়লো, অথবা পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলো, আর্থিক চাপে পড়লো, তো এই একুট ডিসঅর্ডার। আর ক্রনিক যেটা, সেটা সিমটমটা একই, কিন্তু দীর্ঘদিন যদি থাকে এটা 30 ডেজের উপরে, তখন আমরা এটাকে আর একুটে বলি না, তখন বলি ক্রনিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা থেকে পরে আমাদের কাছে হয়তো প্রেজেন্ট করে বিষণ্ণতা হিসাবে প্রেজেন্ট করতে পারে, বা মানে যেটাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি, বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি, হিস্টেরিয়া এবং 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 এমনকি সাবস্টেন্সেও আসক্ত হয়ে যেতে পারে, নেশায় আসক্ত হতে পারে এবং ইন্টারনেটে আসক্তি। এই জিনিসগুলো কিন্তু ক্রনিক স্ট্রেসের এবং ক্রনিক স্ট্রেসের শারীরিক অনেক 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 অসুখও হয়। সেটা যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ এবং অস্টিওপোরোসিস, ব্রেনে ডিমেনশিয়া, এটার একটা কারণ হলো ক্রনিক স্ট্রেস। প্যাথোলজিক্যাল এবং এবং আরেকটা জিনিস দেখা যায় ক্রনিক স্ট্রেসে যে তাদের যে সেক্সুয়াল ডিসফাংশন যেটা, সেটাও কিন্তু খুবই কমন স্ট্রেসের সাথে। হ্যাঁ। স্যার, আপনি একটা টপিকস আমাদের বলছিলেন যে অনেকে নেশাগ্রস্ত হয়ে যায় বা অনেকে অ্যাডিক্টেড হয়ে যায় এবং ইন্টারনেট আসক্তি হয়ে যায়। আমরা প্রথমে একটু অ্যাডিকশনটাতে আসি যে অনেকে মনে করেন যে তাদের দৈনন্দিন জীবনে অনেকে হয়তো বা ধূমপায়ী থাকেন বা স্মোকার থাকেন বা অনেকে অ্যালকোহল ইনটেক করেন, এটাকে স্ট্রেস রিলিভার হিসেবে মনে করেন যে হ্যাঁ এটা খেলে আমার হয়তো একটু স্ট্রেস টাইম থেকে আমি মুক্তি পাই। বাট এই বক্তব্যটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, যে আসলে কি ঠিক কিনা? যারা এইভাবে এই যে দেখা যায় যে স্ট্রেস কমানোর জন্য নেশাদ্রব্য ব্যবহার করেন, সেটা সিগারেটই হোক, সিগারেটকেও কিন্তু এটা মাদকই, এটাকে ছোট করে দেখার কোনো স্কোপ নাই। তো অন্যান্যগুলো তো আরও মারাত্মক। তো এই যে জিনিসগুলো এই যে এটা আমরা বলি, এটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি, অর্থাৎ অসুস্থ পন্থায় নিজেকে রিল্যাক্স করার চেষ্টা। অসুস্থ পন্থায়, এটা কোনো সুস্থ পন্থা না। হবে রিল্যাক্স, কিন্তু একটা পরবর্তীতে দেখা যাবে যে তার এটার উপর নির্ভরশীলতা আসবে এবং আস্তে আস্তে তার ডোজ বাড়াইতে হবে। এটা কোনো সুস্থ পথ না, এটা অসুস্থ পথ এবং এটার কনসিকোয়েন্স খুবই খারাপ। কারণ আগে দেখা যেত যা দিয়ে ডোজ ছিল তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বাড়াও, কিন্তু তার আগের এফেক্ট আসবে না। অতএব এটা করে অনেকে, কিন্তু এটা আসলে সমাধান না, এটা আরও বিপদকে ইনভাইট করা, আরও স্ট্রেস আরও বৃদ্ধি পাবে এবং মানসিক ভারসাম্য হারাবে, মানসিক রোগে স্থায়ীভাবে আক্রান্ত হবে এবং পরবর্তীতে অনেক ধরনের ডিজিজও ডেভেলপ হ্যাঁ, করতে পারে। কারণ আমরা একটা জানি যে সাবস্টেন্স ইনডিউসড মেন্টাল ডিসঅর্ডার একটা আছে, যে কেবলমাত্র সাবস্টেন্সের জন্য হয়েছে। আর যদি তার কোনো মেন্টাল ডিসঅর্ডার আগেই থেকে থাকে, তাহলে তো সেটা ট্রিগার করবে। স্যার, একটি ফোন আছে, স্যার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাত, আমি কিশোরগঞ্জ থেকে বলতেছি। দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন।
জি। যে আমার কথা হচ্ছে যে আমি এখন যদি কোনো কিছু করতে চাই বা লেখাপড়া করতে চাই প্রয়োজনে, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার কোনো কিছু মনে থাকে না। এখন আমি সিনিয়র টিউশন নিচ্ছি, কিন্তু বাট করোনার জন্য আমি প্রায় 1 বছর যাবত যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ডাক্তার দেখাতে পারতেছি না। এখন আমার সব প্রবলেম গুলো দূর হয়ে গেছে, বাট আমি এখন কোনো কিছু মনে রাখতে পারি না। মানে আরবি ক্ষেত্রে একটা পুরো মুখস্থ করবো, সেটাও পারি না। তো এই ক্ষেত্রে কোনো ওষুধ আছে কিনা, তার কি বলেন একটু কাইন্ডলি জানাবেন। সে বলছেন যে তার করোনাকালীন পুরো সময় ধরে সে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতেন, বাট এখন সম্ভব হচ্ছে না, বাট সে কোনো পড়াশোনা করলে সেটা মনে রাখতে উনি পারছেন কি না। কোনো অসুখের নাম বলছেন? উনি বলছেন যে সিজোফ্রেনিয়ার একটা উনি বলছেন সমস্যার কথা বলছেন। যদি এটা সিজোফ্রেনিয়া উনি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার যে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ আমাদের যে মনে রাখা, ব্রেনের যে সূক্ষ্ম কাজগুলো আমাদের মনে রাখা, কোনো কিছু বুঝতে পারা খুব সহজে, যেটা আমাদের লার্নিংয়ের জন্য লাগে, লেখাপড়ার জন্য, একাডেমিক কাজে, অন্য কাজে লাগে, সেটা কিন্তু ইম্পেয়ারমেন্ট হয়। অর্থাৎ সিজোফ্রেনিয়ার চিকিৎসাটাই ভালো করে করতে হবে। এটাই হলো ওনার কারণ। আর সিজোফ্রেনিয়ার মধ্যে কতগুলো টাইপ আছে, যেগুলাতে কিন্তু যে বেশিরভাগ টাইপেই কিন্তু খুব স্ট্রেস নেওয়া যায় না। যতটুকু স্ট্রেস উনি টলারেট করতে পারবে ওইটুকুই নিতে হবে, অতিরিক্ত নিলে প্রবলেম হবে। অতএব অনেক ক্ষেত্রে আমরা পড়াশোনার অনেক সময় বাদ দিয়ে অন্য কোনো স্কিল শেখার কথা বলি। এটা কিন্তু যদি সিজোফ্রেনিয়ার, আর একটা গ্রুপ তো কোনোভাবেই আমরা উন্নতি করা যায় না, ওগুলোকে অনেক জটিল আকার ধারণ করে। অতএব মনে থাকে না, এটা একটা কারণ সিজোফ্রেনিয়া। আরেকটা হইতে পারে ওনার সিজোফ্রেনিয়ার সাথে সাথে বিষণ্ণতা আক্রান্ত হয়েছেন উনি, বা বিষয়টা আসলে ইভালুয়েট করার প্রয়োজন আছে। অতএব এটা এইভাবে তো আর ওষুধ দেওয়া যাবে না। আমরা ওনার হয়তো ডিপ্রেশন যদি থাকে, অ্যান্টি ডিপ্রেশন দিতে হবে, অ্যাংজাইটি থাকলে অ্যাংজাইটি কমাইতে হবে, এবং রিল্যাক্সেশনের টেকনিকগুলো উনি অ্যাপ্লাই করতে পারে, যেটাকে আমরা বলি মেডিটেশন, এগুলো অ্যাপ্লাই করতে পারে, রেগুলার এক্সারসাইজ করতে পারে। তাহলে দেখা যাবে যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং অনেকটা বৃদ্ধি পাবে। একটু যদি স্যার আসি যে আসলে একটা ব্যক্তির সাথে, তার ব্যক্তিত্বের সাথে বিশেষ করে স্ট্রেস ডিসঅর্ডার আসলে ইফেক্টগুলো প্রাথমিকভাবে কি কি পড়ে, দেখা যাচ্ছে যে তার পার্সোনালিটিতে অনেক সময় প্রবলেম হয়ে যায় এই বিষয়টিতে, সেগুলো আসলে কি কি স্যার? ধন্যবাদ। আসলে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এটা কিন্তু এটা আমাদের যেমন আমরা জন্মগতভাবে পাই, মানে শারীরিক গঠন, একজনের শারীরিক গঠন, হাইট, তারপরে দেখা যায় যে তার স্কিনের কালার, চোখের কালার, এবং তার বুদ্ধি, আইকিউ, প্রত্যেকটা জিনিস, তার কতটুকু সে ফিজিক্যালি জন্মগতভাবে হেলদি, এটা কিন্তু যেমন জন্মগতভাবে আমরা পাই, তেমনি কিন্তু জন্মগতভাবে একটা মেন্টাল স্ট্রাকচার থাকে, থিঙ্কিং বা ব্রেনের ব্রেনের মধ্যে যে একটা মেন্টাল স্ট্রাকচার যেটা থাকে, এটা জন্মগতভাবেই থাকে। এটা প্রকাশ হয়তো একটু পরে পায়, কিন্তু এটা থাকে। এবং এইখানে যদি ব্যক্তিত্বটা যদি স্বাভাবিক না হয়, পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, যেমন অ্যাংজাইটি প্রন, সে তার ব্যক্তিত্বটা এই ধরনের, সে অ্যাংজাইটি করবে, প্রত্যেকটা বিষয়ে করবে, সামান্য বিষয়েও করবে। আরেকটা হলো অ্যাংজাইটি প্রন টাইপ এ পার্সোনালিটি, অতিরিক্ত সিরিয়াস, কোনো কিছুতে টাইপ এ পার্সোনালিটি কিছু কিছু দিক দিয়ে ভালো হয়, যে এরা দেখা যায় অনেক ভালো, জীবনে হয়তো লেখাপড়ায় ভালো করতে পারে, কাজে ভালো করতে পারে, কিন্তু আবার তাদের ম্যানেজ করতে না পারলে হয় কি, তাদের অতিরিক্ত চাপে কিন্তু তাদের হার্টের ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন হয়, এবং অনেক মানসিক রোগে কিন্তু পরবর্তীতে আক্রান্ত হয়। একটা ব্যক্তিত্বের সাথে অনেক সম্পর্ক আছে। যেমন একজনের হইল সিজয়েড পার্সোনালিটি, অর্থাৎ সে নিজেকে গুটায় রাখতে চায়, সে গুটায় রাখলে কী হবে, তার তো শেয়ারিং হবে না, শেয়ারিং না হলে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে। এবং হিস্টেরিয়া যে একটা কারণ, তারও কিন্তু একটা বিরাট কারণ হলো এক্সপ্রেশন না করা। ফ্যামিলি মেম্বারদের সাথে, ফ্রেন্ডদের সাথে যদি এক্সপ্রেস না করে, তার মনের কষ্টটা যদি খুলে না বলে, তাইলে কিন্তু এই হবে। তারপরে আবার আরও কিছু পার্সোনালিটি আছে অ্যান্টি সোশ্যাল, এটাও কিন্তু দেখা যায় যে খুব রিস্কি কাজে সে ইনভলভ হয়ে পড়ে, এবং এতেই করে কিন্তু স্ট্রেস হয়। স্যার একটি ফোন আছে, ফোনটি নিচে, তারপরে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। লাইনটি কেটে গেছে। দর্শক, আপনি আবারও চেষ্টা করুন, আশা করি আপনি আবারও যোগ দিতে পারবেন আমাদের সাথে। স্যার, কথা বলছিলাম যে ব্যক্তিত্বের সাথে আসলে স্ট্রেসের সম্পর্কটা কি, আমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি শুরুতেই বলছিলেন যে
আত্মহত্যার একটা প্রবণতা অনেক সময় স্ট্রেস থেকে গ্র্যাজুয়ালি ইভেনচুয়ালি হয়, সেই বিষয়টা আসলে কতটুকু আমরা পাই সাধারণত এবং দেখছি, সেটা নিয়ে যদি একটু বলেন, যেহেতু অনেক দর্শক আমাদের সাথে দেখছে, এই বিষয়টি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আত্মহত্যা যেটা সেটা তো আমাদের সাইকিয়াট্রিক একটা ইমার্জেন্সি। আত্মহত্যার যে প্রবণতাই থাকে অথবা অ্যাটেম্প থাকে, সেটাকে ভর্তি করতে হবে। এবং আত্মহত্যার যে মূল যে কারণটা থাকে পিছনে লুকানো, 95% ক্ষেত্রে হলো মানে বিষণ্ণতা। যে কোনো রোগ বিষণ্ণতায় যখন, এবং বিষণ্ণতাটা কিন্তু স্বাভাবিক বিষণ্ণতা না, আমাদের 3 প্রকারের বিষণ্ণতা আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এটা কিন্তু সিভিয়ার ডিপ্রেশনে দেখা যায় এই সুইসাইডাল টেন্ডেন্সি, এবং অনেক সময় সুইসাইড করেও ফেলে। কিন্তু আমাদের দেশে সুইসাইড রেটটা এখনও কম, কিন্তু দেখা যাচ্ছে বাইরের কান্ট্রি, বিশেষ করে জাপানে সুইসাইড রেট কিন্তু ইদানিং অনেক বেড়ে গেছে সুইসাইডের রেট। কারণ যখন মানুষ একটা দেখে যে তার আর কোনো ওয়ে আউট নাই, সে যে সমস্যায় পড়ছে, যে স্ট্রেসে পড়ছে, এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা সে খুঁজে পায় না, হোপলেস হয়ে যায় তখন। এবং যে তার যদি রিলিজিয়াস বিলিফটা স্ট্রং না থাকে যে আমি আত্মহত্যা করলে কী পরিণতি হবে, স্টাইলে কিন্তু এরাই কিন্তু আত্মহত্যার দিকে ধাবিত হয়, এবং যদি আনট্রিটেড থাকে তাহলে আরও ধাবিত হয়। সো এটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে, আমাদের স্ট্রেসটাকে ম্যানেজ করার যে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় আপনি বলছিলেন, আমাদের অনুষ্ঠানে বেশি সময় নেই, বাট আমরা এই বিষয়টা আলোচনা করব যে অনেক সময় দেখা যাচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, যে লম্বা সময় ধরে যারা স্ট্রেসে আছেন তাদের এই বিষয়টি নিয়ে স্যার আপনার কি এখন এরকম রোগী পাচ্ছে কিনা, বা এই ধরনের কেস আসছে কিনা? এই ধরনের রোগ অনেক পাওয়া যায় আসলে, যেটার পিছনে কারণ থাকে অতিরিক্ত স্ট্রেস। এটা থাকে যেটা উপর থেকে হয়তো বোঝা যায় না। একটা দেখা গেছিলো যে করোনার আগেই জাপানে প্রায় 1/3 মেল অতিরিক্ত ওয়ার্ক ওভারলোড নেওয়ার জন্য তারা, এবং বিষণ্ণতার জন্য অনেক আক্রান্ত হয়ে প্রায় কোনো লস অফ লিবিডো বলি আমরা, কোনো আগ্রহই থাকে না, এবং বিবাহিত জীবনে তো কোনো আগ্রহই থাকে না, এবং দিনের পর দিন, মাসের পর মাস। আবার এটাও দেখা গেছে যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মহিলারা ওই জাপানের, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করে, এবং তারা কোনো আগ্রহই পায় না এবং করে। এবং এইটাতে একটা হলো আগ্রহের ব্যাপার। 2 নম্বর হলো যে ডিসফাংশন, এটা সাংঘাতিকভাবে এফেক্ট করে মেলদের, যে মেল যে ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন, এগুলা কিন্তু সাথে স্ট্রেসের সাথে ডাইরেক্ট রিলেটেড। স্ট্রেস ম্যানেজমেন্ট করলে এগুলা ঠিক হয়ে যায়। স্যার, একটি বিষয় থাকে, অনেক সময় দেখা যায় আমরা পারিবারিকভাবে যারা আমরা জীবনযাপন করছি, যে লম্বা সময় ধরে যে বাবা বা মা দুই পক্ষ, যেহেতু এখন আমরা সবাই দেখা যায় ওয়ার্ক লাইফ লিড করি, সবাই ওয়ার্কিং, সো স্ট্রেসের কারণে অনেক সময় বাচ্চাদের উপর একটা চাইল্ড অ্যাবিউজমেন্টের হিস্ট্রি থাকে। এই ধরনের বিষয়গুলোকে স্যার আপনারা কি পান কিনা, এবং কীভাবে স্যার ম্যানেজ করেন এই বিষয়গুলো? এই জিনিসগুলো আমরা ফ্রিকোয়েন্টলি পাই, যখন ইতিহাস নেওয়া হয় তখন বের হয় যে আমাদের হিউম্যান সাইকোলজি হলো যে আমি যখন আমার যখন কষ্ট হবে, তখন আমি আমার যে কষ্টটাকে আমি আরেকজনের উপর প্রজেকশন করব। এটা হলো একটা ডিফেন্স মেকানিজম। এটা কিন্তু মানুষ বুঝে করে না বুঝেও করে, সাবকনশাসলি বা আনকনশাসলি করে। তো এই জন্য দেখা যায় যখন বাইরে স্ট্রেসে থাকে, হয়তো ফাদার স্ট্রেসে থাকে বা মাদার স্ট্রেসে থাকে, তখন সে তো দেখা যাবে তার বসকে কিছু বলতে পারবে না, বা অন্য জায়গায় যে তার চেয়ে সবল একজনকে কাছে উপর প্রজেকশন করে, তখন তার চেয়ে দুর্বল যে তার উপর প্রজেকশন করে অনেক বাচ্চাকে অনেক মারামারি করা, এগুলা করা হয়। এবং এতে বাচ্চাদের অবস্থা, আমি রিসেন্ট একটা পেয়েছি যে আগে সে বেশ ভালো ছিল, কিন্তু খুব রেপিড ডিটারিয়েট করছে তার এই ডিউ টু ফ্রাস্ট্রেশনস অফ ফাদার, বিশেষ করে ফাদারের, এবং এই যে মারামারি করাচ্ছে, ফিজিক্যাল অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল অ্যাবিউজ। এটা করলে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবেই। এই মেসেজটা সবার কাছে পৌঁছানো উচিত। স্যার, যেহেতু অনেকগুলো বিষয় উঠে আসলো, বিশেষ করে সুইসাইডাল টেন্ডেন্সি, চাইল্ড অ্যাবিউজমেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স, এবং সেই সাথে হচ্ছে যে সেক্সুয়াল ডিসফাংশন, সবই স্ট্রেসের একটি বড় কারণ থাকছে। এই কারণটি হিসেবে হচ্ছে স্ট্রেস। স্যার, আমরা আসলে ক্লিনিক্যালি যখন আসে পেশেন্ট, আমরা শুরুতে তাদেরকে ম্যানেজমেন্টের প্রসেসটা যদি বলি, আমরা একদমই শেষ পর্যায়ে আছি, বাট আমরা একটু যদি ম্যানেজমেন্টগুলো জেনে নিই, যে আসলে নিজেরা সেটাকে নিজেদের সেলফ কন্ট্রোল সম্ভব কিনা, বা ডক্টরের কাছে আসলে কতটুকু সেটা আউটকামটা বেটার হয়। যদি নিজে সেলফ কন্ট্রোল নিজে করতে পারে তাহলে তা আসবার কোনোই প্রয়োজন নেই। যারা সেলফ কন্ট্রোল করতে পারেন না, তাদেরকে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে। আমরা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট যেমন
কাউন্সিলিংটা করি, রিল্যাক্সেশনে বিভিন্ন টেকনিক যেমন মেডিটেশন, হিপনোসিস এগুলাকে ইউজ করি এবং এগুলাকে প্র্যাকটিস করতে বলি এবং আননেসেসারি স্ট্রেসকে না নিতে বলি এবং স্ট্রেস সম্বন্ধে তার যে দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে বলি। এই জিনিসগুলোকে বলি এবং এগুলো যদি করা হয় এবং ওষুধ কোনো কোনো ক্ষেত্রে দেওয়া লাগে সেটা প্রয়োজন অনুযায়ী আমরা দেই, তাহলে স্ট্রেসকে কমানো সম্ভব। স্ট্রেস থেকে জীবন মুক্ত করা সম্ভব না, কিন্তু স্ট্রেস কমিয়ে স্বাভাবিক সুখী জীবনযাপন করা সম্ভব। স্যার, কোনো ধরনের মেডিকেশনের কি প্রয়োজন হয় কিনা বা কোন ধরনের ড্রাগ কি আমরা ইউজ করি কিনা স্ট্রেস ম্যানেজমেন্ট? এটা এখন নির্ভর করবে যে তার স্ট্রেস থেকে কি যদি ডিসঅর্ডার হয়েছে কিনা, স্ট্রেস ডিসঅর্ডার অথবা ডিপ্রেশন বা ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার বন্ধগুলো যদি হয় ওই ধরনের তখন করি আমরা শর্ট টার্মে বেনজোডাইজিপিন। হ্যাঁ, কজ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। শর্ট টার্মে বেনজোডাইজিপিন ইউজ করতে পারি, অ্যান্টি ডিপ্রেসেন্টগুলো ইউজ করা যায়। বেনজোডাইজিপিন কিন্তু বেশি এটা সমাধান না, কিন্তু সাময়িক করা যেতে পারে চিকিৎসকের পরামর্শে। তারপরে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট এগুলাকে ইউজ করি লো ডোজে, একটু লো ডোজে ইউজ করি, অথবা যে ডিপ্রেশন থাকে তাইলে এটি ওইভাবে ইউজ করতে হবে, এগুলা করি। এবং এগুলোর অনেক টাইপ আছে, সেগুলা করি। আর তার পাশাপাশি তাকে কারণ সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। কাউন্সিলিংয়ের বিষয়টা যদি এখানে আমাদের সাইকোলজিতে কথা হলো যে চেঞ্জ ইউর আউটলুক, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। স্যার, লাস্ট একটি মিনিট আছে, আমরা একটু যদি জানি স্যার লাইফস্টাইল মডিফিকেশন কে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, যে তার মানসিকতা এবং লাইফস্টাইল এক্সারসাইজ এবং রেগুলার মেডিটেশন এবং নেশাদ্রব্য থেকে দূরে থাকা, ভালো পারিবারিক সম্পর্ক রাখা, এগুলা স্ট্রেস ম্যানেজমেন্টে বিশাল ভূমিকা রাখে। স্যার, আজকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মনোভুবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কিভাবে অতিরিক্ত মানসিক চাপ কমানো সম্ভব, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যার। দর্শক, আপনারা অনেক কিছু জানতে পারলেন স্ট্রেস বিষয়টি নিয়ে এবং কিভাবে তা কমানো যায় তা নিয়ে। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।